বাংলাদেশের দক্ষিণের যেই বিদ্যুৎ কেন্দ্র একাই পুরা দেশের 9 থেকে 10% বিদ্যুতের চাহিদা পূরণ করে, যেই বিদ্যুৎ কেন্দ্র এতটা এফিশিয়েন্টলি বানানো হয়েছিল যে এইটার টার্গেটেড যে ডেট ছিল ফিনিশিং এর তার থেকে আগেই এটার নির্মাণ কাজ শেষ হয়ে যাওয়ায় প্রায় $130 মিলিয়ন সাশ্রয় হয়। কথা বলতেছি 1320 মেগাওয়াটের পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রকে নিয়ে, যেই পায়রার সামনে বর্তমানে সমুদ্রপথে সিল্ক রুটে ট্রানজিট পয়েন্ট হাব হবার হাতছানি রয়েছে। সমুদ্রপথে কয়লা আনা থেকে শুরু করে একেবারে বিদ্যুৎ উৎপন্ন করা পর্যন্ত পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র কিভাবে কাজ করে এই পুরো প্রসেসটি আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যায়। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রটার বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা এখন 1320 মেগাওয়াট, আর এইটার নির্মাণ কাজ শুরু হয় 2016 সালে পটুয়াখালীর কলাপাড়ায়। পরিচালনার দায়িত্ব বাংলাদেশ চায়না কোম্পানি লিমিটেডের। ভিতরে যখন আমরা ঢুকলাম আমাদেরকে প্রথমেই নিয়ে যাওয়া হইল কয়লার জেটিতে। আমরা কিন্তু কয়লার জেটির মধ্যে দাঁড়ানো, এইখানে জাহাজ আসে কয়লা নিয়ে অ্যান্ড কয়লাটা আনলোড করে, কয়লাটাকে ওরা একটা কনভেয়ার বেল্টের মধ্যে দেয়। এই বেল্ট থেকেই কয়লাটা আস্তে আস্তে আমাদের মেইন যে পাওয়ার প্ল্যান্ট বিদ্যুৎ উৎপাদন যেখানে হয় ওইখানে চলে যায়। এই কয়লার জেটিটা এইটা 385 মিটার লম্বা। এখন যেহেতু 1320 মেগাওয়াট হইতেছে, এটাকে ডাবল করার প্ল্যান আছে। সো এটা সেকেন্ড ফেজ হবে, আরও 1320 মেগাওয়াট যখন উৎপাদন হবে তখন তো আমাদের এই কয়লার জেটি আরও লম্বা করা লাগবে। সো প্ল্যান আছে এই জেটিটাকে এখন যেরকম 385 মিটার আছে তার থেকে আরও 190 মিটার লম্বা করা হবে। ওই যখন সেকেন্ড ফেজের কয়লা আনলোড করা শুরু হবে তখন আরও বেশি কয়লা আমাদের দরকার হবে আনলোড করা। খুবই ভাগ্যবশত আমরা একটা মাদার ভেসেল পেয়ে গেছিলাম কয়লার জেটিতে, যেটা সচরাচর দেখা যায় না। আপনারা বিশ্বাস করবেন না, আমি এখন যেই জাহাজটার সামনে দাঁড়ানো এটা একটা মাদার ভেসেল, নাম হচ্ছে ম্যারি ব্লু পানামা। আমি কখনো এক্সপেক্ট করি না আমি জীবন একটা মাদার ভেসেল দেখব আমাদের সমুদ্র বন্দরের মধ্যে। আপনাদের কোশ্চেন হইতে পারে কেন আসলে এটা পসিবল না। দেখেন, পায়রা কিন্তু কোনো গভীর সমুদ্র বন্দর না, এখানে মাদার ভেসেল আসার কথা না। কোশ্চেন হইতেছে এইখানে কোল অর্থাৎ কয়লা নামানোর সময় আপনি মাদার ভেসেল কেন দেখতেছেন। জেনারেলি যেটা হয়, এই জায়গাটা থেকে 65 কিলোমিটার দূরে এই মাদার ভেসেলগুলো ভেরানো থাকে। ওই জায়গায় আরো লাইটার ভেসেল যায়, কম ভারী যে ভেসেলগুলো আছে, জাহাজগুলো আছে, ওগুলো যায় কয়লা নামায় এইখানে নিয়ে আসে। আস্তে আস্তে যখন আমি মাদার ভেসেল থেকে কয়লা আনলোড করতেছি, মাদার ভেসেলটা তো আস্তে আস্তে হালকা হইতেছে, তাই না? সো ওই হালকা হওয়ার কারণে মনে করেন এটা প্রথমে 60,000 মেট্রিক টন ছিল, ওই 60,000 মেট্রিক টন পুরাটা কয়লা নিয়ে কিন্তু আমি ঠিক এই জায়গায় বন্দরে জাহাজটা ভিড়াইতে পারতাম না। এখন কেন পারতেছি? কারণ অলরেডি এখানে যে কম ভারী লাইটার ভেসেলগুলা ওরা কয়লা আনলোড করে নিয়ে আসছে, ওকে হালকা করে দিছে। এখন ওর মধ্যে সাপোজ 20 থেকে 40,000 মেট্রিক টন কয়লা যখন আসে তখন সে ডিরেক্টলি বন্দরের ভিতরে আসতে পারতেছে, এইখানে ডিরেক্টলি আসে কয়লা সে নামাই নিতে পারতেছে। দ্যাটস ওয়াই আপনি এখানে এখন মাদার ভেসেল দেখতেছেন। এরা যদি পুরাটা লোড করা থাকতো, এত বড় মাদার ভেসেল 60,000 মেট্রিক টনের মাদার ভেসেল, এটা এই সমুদ্র বন্দরের মধ্যে পায়রা সমুদ্র বন্দরে কিংবা এই পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লার জেটির মধ্যে এটা ভেরানো সম্ভব হইতো না। এটা হয়তো বা আমরা মাতারবাড়ি যখন ডিপ সিপোর্ট হয়ে যাবে এই ধরনের মাদার ভেসেল ডিরেক্টলি তখন ওই ডিপ সিপোর্টগুলোর মধ্যে আইনা ফেরানো সম্ভব হবে। আমরা মাদার ভেসেলের উপরে উঠতে পারি না, এটা নাকি একটা সিরিয়াল জাহাজ, আর জাহাজের ক্যাপ্টেনের মাথা নাকি অনেক গরম, এই কারণে ওরা ভিতরে কোনো শুট করতে পারি নাই। বাট জাহাজটাকে দেখতে পারছে, এটা অনেক বড় একটা এক্সপিরিয়েন্স। জাহাজ থেকে কয়লাটা কনভেয়ার বেল্টের মাধ্যমে এসে পড়ে ঠিক এই কোল ডোমের মধ্যে। এটা একটা গম্বুজ আকৃতির স্ট্রাকচার, দেখতেছেন যে উপর থেকে ডোমের মতন, মসজিদে যেরকম ডোম থাকে এইটার ভিতরে কয়লাটা রাখা হয়। আমার কাছে এটা অ্যাস্থেটিক্যালি অনেক প্লিজিং লাগছে যে এইরকম একটা স্ট্রাকচার, কয়লার পাহাড় আমি ভিতরের মধ্যে দেখতেছি। এই এক একটা কোল ডোমের মধ্যে প্রায় 1,80,000 মেট্রিক টন কয়লা মজুদ রাখার মতন ক্যাপাসিটি আছে। অ্যান্ড এইরকম 4টা কোল্ড ডোম আছে। এই কোল্ড ডোমগুলোর মধ্যে যে কয়লা আমি মজুদ রাখতে পারবো, এটা দিয়ে আমি 45 দিনের পাওয়ার প্ল্যান্টের মজুদ বা চাহিদা যেটা ওটা আমি মিটাইতে পারবো। 45 দিনের বেশি এই কয়লাটা রাখা হয় না। তার অন্যতম কারণ হচ্ছে এতে কয়লার যে ক্যালোরিফিক ভ্যালু, গুণগত মানটা, এইটা কমে যায় বা কয়লাটা টেম্পার্ড হয়ে যায়, যে কারণে 45 দিনের বেশি আমি এই কয়লাটা এখানে রাখবো না। আর একটা ব্যাপার হচ্ছে এইখানেও কিন্তু কয়লাটা আসে ইন্দোনেশিয়া থেকে, যেরকম আমরা মাতার বাড়িতে দেখছিলাম। একটা জিনিস আমি যেটা জানছি যে একটু ঝামেলা হয় গুঁড়া কয়লা আসলে, কারণ এটা ডাস্ট আকারে জাহাজে করে আনলে এটা উইরা যাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। একটু বড় বড় পাথর টাইপের কয়লা এখানে আনলে পরে ঠিকই আমার ক্রাশারের মধ্যে গুঁড়া করতে হইতেছে, পালভারাইজারের মধ্যে গুঁড়া করতে হইতেছে। সো ওই যে একটা কনসেপ্ট যে যত গুঁড়া কয়লা আসবে তত আমার জন্য ভালো, এইটা এই ক্ষেত্রে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করাটা কঠিন, যেহেতু ডাস্ট আকারে কয়লাটা উইরা যাওয়ার পসিবিলিটি থাকে।
আমি এইমাত্র বের হইলাম এই পাওয়ার প্ল্যান্টের সেন্ট্রাল কন্ট্রোল রুম বা সিসিআর থেকে। এনএলডিসি নামে বাংলাদেশে একটা এন্টিটি আছে, ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টার। ওরা পুরা বাংলাদেশের মধ্যে আমার ইলেকট্রিসিটির আগামী 1 ঘন্টার মধ্যে সাপোজ ডিমান্ড কত, সেই অনুযায়ী পাওয়ার প্ল্যান্টগুলোকে নির্দেশনা দেওয়া দেয় যে আমার চাহিদা মনে করেন 500 মেগাওয়াট, তুমি আগামী 1 ঘন্টায় আমাকে এই 500 মেগাওয়াট বিদ্যুৎ দিবা। ওই অনুযায়ী পাওয়ার প্ল্যান্টগুলা ওদের মতন কারেন্ট সাপ্লাই নিশ্চিত করে। এখন মনে করেন 500 মেগাওয়াট আমার চাহিদা, আমি যদি 1000 মেগাওয়াট উৎপন্ন করে ফেলি তাহলে তো বিদ্যুৎটা নষ্ট হবে। এরকম করা যায় না। দরকার 500 মেগাওয়াট, আমার ইলেকট্রিসিটি জেনারেটও করতে হবে 500 মেগাওয়াট। এই 500 মেগাওয়াট বিদ্যুৎটা কিভাবে কন্ট্রোলড হবে এই জিনিসটাই এই রুম থেকে নির্দেশনা দেওয়া হয়। কতটুকু কয়লা দেওয়া লাগবে, কতটুকু প্রেশার দেওয়া লাগবে, এইগুলা কন্ট্রোল করার মাধ্যমে আমি এক্স্যাক্টলি 500 মেগাওয়াটের যে কারেন্টটা আছে এই কারেন্টটাই আমি ইলেকট্রিসিটিটাই আমি উৎপন্ন করব, এর বেশি আমি উৎপন্ন করব না। অ্যান্ড এটা ন্যাশনাল গ্রিডের মধ্যে দিয়ে দিব, অ্যান্ড তারপরে এটা পুরা দেশের মধ্যে সাপ্লাইড হবে যেই যেই জায়গাগুলোতে দরকার। আপনাকে যদি বিদ্যুৎ উৎপাদনের দামের পার্থক্যটা একটু বোঝাই, যেই সব বিদ্যুৎ কেন্দ্র তেল দিয়া চালায় না, ওই ফার্নেস তেলে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ হয় প্রায় 13.62 টাকা। যদি আপনি ডিজেল দিয়ে উৎপাদন করেন সেই ক্ষেত্রে আরো বেশি 27.21 টাকা জ্বালানির খরচ হয়। এর বিপরীতে পায়রায় কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি খরচ প্রায় 6.5 টাকারও নিচে। চিন্তা করেন, কই 13 টাকা, কই 27 টাকা, আর কই 6.5 টাকা। অন্যান্য জ্বালানি মাধ্যমের তুলনায় এই মাধ্যমে বিদ্যুৎ খাতে বিপুল পরিমাণ সাশ্রয় হইতেছে। বাংলাদেশের ভিতরে আপনি যে কোনো একটা উন্নয়ন প্রকল্প করবেন সেই সময় এখানকার লোকাল অনেক মানুষকে আপনার পুনর্বাসন করার দরকার হবে। অর্থাৎ তারা যেই জায়গাটার মধ্যে থাকতো, এই জায়গায় যেহেতু আপনি একটা প্রজেক্ট করতেছেন, তাদের থাকার জন্য একটা নির্ধারিত জায়গা করতে হবে। অ্যান্ড পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য এই জায়গাটার নাম হচ্ছে স্বপ্নের ঠিকানা। খুবই ইন্টারেস্টিং একটা নাম, খুবই সুন্দর একটা নাম। এইখানে 130টা পরিবারের পুনর্বাসন করা হয়েছে। আমরা ভিতরে ঢুকে দেখছি আলাদাভাবে মসজিদ আছে, আলাদাভাবে পুকুর করা হয়েছে। এইখানে একটা টেকনিক্যাল স্কুল পর্যন্ত আছে যেখানে এইখানকার মানুষরা কারিগরিভাবে দক্ষ হইতে পারে। আমি এখন খুবই স্পেশাল একটা জায়গায় দাঁড়ায় আছি। আমার হাতের ঠিক ডানে আছে ইএসপি, ইলেকট্রোস্ট্যাটিক প্রিসিপিটেটর। আমি কয়লা পোড়াইতেছি, এর কারণে একটা ছাই উৎপন্ন হইতেছে। এই ছাইটাকেই এখানে আটকায় দেওয়া হয়, যেটা মূলত হচ্ছে ফ্লাই অ্যাশ, যেটাকে পরে ওই যে সিমেন্ট কোম্পানির কাছে দেওয়া হয়। এইখানে কয়লা পোড়ানোর কারণে যে বাজে গ্যাসটা উৎপন্ন হইতেছে, এইটাকে একটা ডাক্টের মাধ্যমে, একটা পাইপের মাধ্যমে আনা হয়, যেটা হচ্ছে ফ্লু গ্যাস ডাক্ট। আর এই প্রসেসটার নাম হচ্ছে ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন। একটু ব্যাখ্যা করি। এইখান দিয়ে ওই বাজে গ্যাসটা আমি নিলাম। বাজে কেন বলতেছি, এটার মধ্যে সক্স আছে, সালফার অক্সাইড গ্যাসগুলো আছে। ওই গ্যাসগুলোকে আমার আটকাইতে হবে। আমি এখন কই আটকাই? এইখানে একটা সিলিন্ডার আকৃতির একটা জিনিস দেখতেছেন আপনি। এই জায়গার মধ্যে আমি প্রথমে লাইমস্টোন অর্থাৎ চুনা পাথরকে গুঁড়া করি, গুঁড়া করে একটু কাদার মতন বানাই। এটাকে স্লারি বলি আমরা। এই স্লারিটাকে চারপাশ থেকে মনে করেন আমি স্প্রে করতেছি, আর নিচের থেকে গ্যাস উঠতেছে। এই গ্যাসটা যখন উঠতে থাকে, এর মধ্যে যে সালফার অক্সাইডের গ্যাসগুলো আছে, যে উপাদানগুলো আছে, ওইগুলা লাইমস্টোনের সাথে একটা বিক্রিয়া করে, অ্যান্ড দেন এইটা থিতায় যায়, এটা গ্যাসের থেকে আলাদা হয়ে যায়, এটা নিচে পড়ে যায়। অ্যান্ড দেন যে বাকি গ্যাসটা আছে, যেটাকে আমি অ্যাকচুয়ালি পরিবেশে ছাড়তে পারি, ওই গ্যাসটা এই যে এত বড় চিমনি দেখতেছেন আপনারা, এত লম্বা চিমনিটা, এই চিমনি দিয়ে উপরে উঠে যায়। এই কারণেই আপনি গ্যাসের মধ্যে জেনারেলি কোনো কালো ধোঁয়া দেখেন না, আপনি এই জায়গায় সাদা ধোঁয়া দেখেন। কারণ আগেই তো ইএসপির মধ্যে কালো যেই অ্যাশটা আছে এটাকে আলাদা করে ফেলা হইতেছে। তাছাড়া অন্যান্য যে সালফারের SOx সক্স বলতেছে আমরা, এই বিষাক্ত গ্যাসগুলোকে আলাদা করে ফেলা হইতেছে। অ্যান্ড একটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি স্ট্যান্ডার্ডের মধ্যে এই গ্যাসটাকে পরিবেশে ছাড়া হইতেছে, যেটা ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট বা DOE ওরা সাপোর্ট করে। আমার পিছনে আপনারা যেই চিমনি দেখতেছেন টাওয়ারটা, এইটা 220 মিটার উঁচু, অনেক লম্বা। এইখান দিয়ে ধোঁয়াটা উপরে ছাড়া হয়। এই চিমনিটার একটা ইন্টারেস্টিং প্যাটার্ন হচ্ছে, এটা কালার প্যাটার্নটা দেখেন, এটা হচ্ছে নীল আর সাদা, অর্থাৎ আকাশি আর সাদা মেলানো আর কি। আপনি অন্য যে কোনো সময় সাপোজ মাতার বাড়ির টাওয়ারটা ছিল কি লাল আর সাদা, এটা একটা স্ট্যান্ডার্ড। এখানে নীল সাদা দেওয়ার অন্যতম একটা রিজন অবশ্যই আর্জেন্টিনার সাপোর্ট করা না, এইটা পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের পুরা থিমের সাথে যায়। আপনি এখানে যত কালার দেখবেন, আপনি বিল্ডিংয়ের কালার বলেন কিংবা হচ্ছে লোগো বলেন, এখানে নীল আর সাদা, আকাশি সাদা, এই প্যাটার্নটা ফলো করা হয়। যেই কারণে এই চিমনির মধ্যেও এই কালার প্যাটার্নটা ফলো করা হয়েছে। অ্যান্ড আমি মনে করি না আর্জেন্টিনা সাপোর্ট করে দিলেও খুব বেশি একটা ঝামেলা হইতো।
আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আপনাদের মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে এই পাওয়ার প্ল্যান্টটাকে আমরা কেন আলট্রা সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্ট বলতেছি। দেখেন, একটা নির্দিষ্ট প্রেশার, যেটা হচ্ছে স্টিম, অর্থাৎ আমি যে পানিটাকে বাষ্পে পরিণত করতেছি ওইটার একটা প্রেশার থাকে। ওই প্রেশারটা যখন ক্রিটিক্যালের থেকে বেশি হয়ে যায় তখনই এটাকে আমরা আলট্রা সুপার ক্রিটিক্যাল নাম দিতেছি। যেমন এইখানে এই প্রেশারটা 28.25 মেগা প্যাসকেল। এত ডিটেলসে যাব না। আপনাদের কোশ্চেন থাকতে পারে যে আলট্রা সুপার ক্রিটিক্যাল হইলে অ্যাকচুয়ালি আমার লাভটা কি। এইটার লাভটা হচ্ছে এফিসিয়েন্সিতে। আমি যখন কোনো জ্বালানি পোড়াই, এই যে কয়লাটা পোড়াইতেছি, কয়লাটা পোড়াই হচ্ছে আমি বিদ্যুৎ উৎপন্ন করতেছি। এই পোড়ানোর কারণে আমি কতটুকু জ্বালানি পোড়ায় কতটুকু বিদ্যুৎ পাইতেছি, এটার একটা এফিসিয়েন্সি আছে। এই এফিসিয়েন্সিটা আলট্রা সুপার ক্রিটিক্যাল বিদ্যুতের ক্ষেত্রে অনেক বেশি পাওয়া যায়, যেটা প্রায় 41% কিংবা তার থেকেও উপরে। আপনি বাংলাদেশের অন্যান্য যে পাওয়ার প্ল্যান্টগুলো আছে এখানে হয়তো 35%-এর উপরে যাইতেই পারতেছেন না, সেখানে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র প্রায় 41% কিংবা তার থেকেও বেশি এফিসিয়েন্সি পাইতেছে এই কয়লাটাকে পোড়ায় বিদ্যুৎ উৎপন্ন করার মাধ্যমে, এবং এইটা অ্যাচিভ করা সম্ভবই হইতেছে আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির কারণে। আরেকটা যে সুবিধা, এইটা ইউজ করলে, আলট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজিগুলো ইউজ করলে আমরা এখানে লো নক্স সক্স যেগুলো আছে, অর্থাৎ আমাদের যে বিষাক্ত গ্যাস, নাইট্রোজেন অক্সাইড, সালফার অক্সাইড, এই গ্যাসগুলোকে কমায় রাখার জন্য যে টেকনোলজিগুলো আছে ওইগুলোকে খুব এফিশিয়েন্টলি ইউজ করা যায় যদি আমি আলট্রা সুপার ক্রিটিক্যাল এই ওয়েতে প্ল্যানটাকে চালাই। সো বুঝতেই পারতেছেন এই দুইটা কি সুবিধার কারণে আলট্রা সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্টগুলা অনেক বেশি সুবিধাজনক। দেশের দক্ষিণাঞ্চলকে যখন আলাদাভাবে গুরুত্ব দেওয়ার চেষ্টা করতেছেন তখন আজকের এই 1000 কোটি টাকার পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র কিন্তু বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য অন্যতম একটা মাইল ফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। আমরা আজকের ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আপনারা দেখতেছেন যে একটা পাওয়ার প্ল্যান্টের ভিতরে কতটা বিউটিফিকেশনের কাজ করা হয়েছে। প্রচুর ফুল গাছ লাগানো হয়েছে, আমি ভিতরে প্রচুর ছোট ছোট গাছ দেখতেছি, বড় বড় গাছও দেখতেছি। বিউটিফিকেশনে এই পাওয়ার প্ল্যান্টটা আমার এখন পর্যন্ত দেখা বেস্ট যতগুলো পাওয়ার প্ল্যান্টের মধ্যে গেছি তার মধ্যে। আজকে পুরো ভিডিওটার মধ্যে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র আসলে কিভাবে কাজ করে, একেবারে কয়লা নামানো থেকে শুরু করে ডিরেক্ট বিদ্যুৎ উৎপাদন করা পর্যন্ত পুরো প্রসেসটা আপনাদের সামনে তুলে ধরাটাই ছিল মেইন উদ্দেশ্য। এমন একটা বিদ্যুৎ কেন্দ্র যেটা পুরা বাংলাদেশের ন্যাশনাল গ্রিডের 9-10% বিদ্যুৎ চাহিদা পূরণ করতেছে একাই। এইটার ভিতরে না আসলে বা এটা না দেখলে হয়তো আমাদের জন্য একটা অপূর্ণতা থেকে যাইতো। আশা করি আপনাদের সেই অপূর্ণতাটা আমি ঘুচাইতে পারছি, আমরা ঘুচাইতে পারছি। আপনারা খুব মজা পেয়েছেন ভিডিওটা দেখা। এরকম আরও ভিডিও যদি দেখতে চান আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানায়েন, আর পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।